প্রথম কথা, হাদি একটি বাংলাদেশের ছাত্র নেতা। তাকে যারা খুন করেছে ইস্যুটা বাংলাদেশের, পালিয়ে এসছে। কোন র্যাকেটে পালিয়ে এসছে, সেই র্যাকেটটা কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইনভলভ কিনা, সেই চেনটা কিন্তু বার করে ফেলার চেষ্টা করবে, এবং এটা তারা করে থাকে। খারগাঁও বিস্ফোরণ কাণ্ডের থেকে যে উদাহরণ আমরা দেখেছিলাম, যে কোনো বড় ক্রাইম যেখানে ক্রাইমটা হয়, ঠিক তার উল্টো দিক থেকে সেটা অনেক সময় কিন্তু পরিচালনা করার সুযোগ নেয় দুষ্কৃতীরা বা কুচক্রীরা, সেই কৌশলটা করে। ওতে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা বিষোদগার পরিবেশ তৈরি হয়েছিল যে ওদেশে কেউ খুন করে এসে এখানে সে আশ্রয় পাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু ভারত সেটা যেমন চায় না, সেটা বাস্তবতায় কিন্তু ভারত সরকার, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রক, গোয়েন্দা বিভাগ পুরোপুরি ইনভলভ হয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সীমান্ত সমস্যা বা এই জাতীয় কেউ কোনো কাজ করে পালিয়ে গিয়ে আবার সেখানে গিয়ে বসে আরেকটা কিছু করবে, এইটাকে রোধ করার জন্য কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ইনভলভমেন্ট। যে ভারত কিন্তু এই মুহূর্তে কোনো রকম ভাবে ভারত সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে কোনোভাবেই কোনো রকম জটিলতায়, কোনো শত্রুতায়, আমাদের যেন সম্পর্কে টানাপোড়েনের জায়গাটা নতুন করে না হয়। এর পিছনে যেটা খুনি মানসিকতা নিয়ে খুন করেছে কেউ, এত ছোট জায়গা থেকে ভাবলে হবে না। এখানে অবশ্যই বড় মাথা, বড় কৌশল, বড় রাজনীতি, বাংলাদেশকে অশান্ত করার, নির্বাচনকে ব্যাঘাত করার প্রবণতা অবশ্যম্ভাবেই এটা লুকিয়েছিল। কেননা নির্বাচনের পদে তো হাদি হত্যা হয়নি। যদি কেউ ভারতের মাটিতে বসে ভারতকে অশান্ত করার জন্য এদেরকে মদত দেন বা ওদেশে বসে ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করার জন্য ওদেশে কোনো কুচক্র ঘটিয়ে কোনো চ্যানেল ধরে ইন্ডিয়াতে এসে বিষোদগার পরিবেশ তৈরি করেন, সেই সব মাথাদের কিন্তু কানে টান পড়বেই। এটা কিন্তু বলার কোনোই অপেক্ষা রাখে না। দেখো, প্রথমেই বলি যে ইনকলাব মঞ্চের যে আহ্বায়ক ওসমান হাদিকে গত 12ই ডিসেম্বর সে বোধহয় নামাজ আদায়ের পর হয়তো সে কোনো জায়গায় কোনো মঞ্চে বক্তব্য রাখতে যাচ্ছিল, তাকে পথে কেউ পিছন থেকে গুলি করে হত্যা করে। মনে রাখতে হবে যে ওসমান হাদি তো কোনো খুনি নন, সে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক। সে তার দেশের স্বার্থে, দেশের মানুষের অধিকারের রক্ষায় সে তার রাজনৈতিক মঞ্চ থেকে বক্তব্য রেখেছে। কিন্তু সে খুন হয়েছে। খুন কারা করে? কোনো কুচক্রীরা করে, মার্ডাররা করে। সে তো কোনো সুচক্রী নয়। এখন দেখতে হবে সেই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আগুন জ্বলন্ত হয়েছে, হিংস্রতা বেড়েছে, সংবাদ মাধ্যমে দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, যেখানে নজরুল গীতির চর্চা হয়, সেখানেও ভাঙচুর হয়েছে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এই ঘটনার প্রতিবাদে হাদি হত্যার জন্য আমরা ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছিলাম প্রথম কলকাতা, কিন্তু সেই খুনিকে ধরার কাজে আমার মনে হয় বাধাপ্রাপ্ত হয়েছিল যে হাদি হত্যার পর যে প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলাদেশের একটা গোষ্ঠী, সেটা কি তারা কি সত্যিকারের হাদি হত্যায় যারা যুক্ত তাদেরকে ধরতে চেয়েছিল, নাকি অশান্ত বাংলাদেশকে অশান্তের সমুদ্রে পরিণত করতে চেয়েছিল? এখন দেখা যাচ্ছে এই হাদি হত্যা মামলা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নিরাপত্তার হুমকি ছিল না, এই হুমকি মনে হচ্ছে এখন ভারতবর্ষের বুকেও। এটা বলার অপেক্ষা রাখে না যে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা, দেশের নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করে। হাদি হত্যায় অভিযুক্ত তাদের 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত রবিবার তাদেরকে বিধাননগরের আদালতে, কলকাতার উপকণ্ঠের বিধাননগর আদালতে তাদেরকে তোলা হলে আদালত আগামী 2 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। একেবারে স্বতঃপ্রণোদিতভাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু এই মামলাতে যুক্ত হয়ে তদন্তভার হাতে নিয়েছে, নেওয়ার অনুমতি চেয়েছে। এবং জানা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রে, যেহেতু এটা একটা অত্যন্ত দুটো দেশের ব্যাপার, অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার, মনে করা হচ্ছে এই কুচক্রীরা দুদেশে অশান্তির আগুন বাড়াতে চায়, শত্রুতা বাড়াতে চায়, যেটা ভারতের ক্ষেত্রেও কিন্তু একটা থ্রেট। সেই জায়গা থেকে গোপনীয়তা অত্যন্ত বেশি মাত্রায় রেখে তাদেরকে ধরা হয়েছিল। বেশ কিছুদিন আগেই তো মাসে তাদেরকে ধরা হয় ভারত বাংলাদেশের সীমান্তের একটি বর্ডারে মধ্যরাতে, ভোর রাতের দিকে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হয়েছিল। সেই ধারাকে বহন করেই কিন্তু সংশ্লিষ্ট সূত্রে যেটা জানা যাচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক এরকম আধিকারিকরা জানাচ্ছে গতকাল রাতেই নাকি তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ভার্চুয়ালি আদালতের অনুমোদন নিয়ে। কারণ আদালতের অনুমোদন ছাড়া এই জিজ্ঞাসাবাদ তদন্তকারী আধিকারিকরা করতে পারে না। দেখো, আমাদের দেশে
গোয়েন্দা সংস্থা রয়ের পরেই ভারতবর্ষের মতন এত বড় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, যাকে বলা হয় জাতীয় তদন্তকারী সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এরা তখনই কোনো বিষয়ে তদন্ত শুরু করে বা স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করতে চায় যেখানে তারা মনে করে গোয়েন্দা বিভাগের কাছে কোনো ইনপুট থাকতে পারে, যে এই বিষয়ে কোনো যে ইনপুট পাওয়া যাচ্ছে সে ইনপুট থেকে তারা মনে করতে পারে যে দেশের নিরাপত্তার স্বার্থও কিন্তু এখানে জড়িত রয়েছে। প্রথম কথা, হাদি একটি বাংলাদেশের ছাত্র নেতা, তাকে যারা খুন করেছে ইস্যুটা বাংলাদেশের, পালিয়ে এসছে। কোন র্যাকেটে পালিয়ে এসছে, সেই র্যাকেটটা কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইনভলভ কিনা, সেই চেনটা কিন্তু খুঁজে বার করতে গেলে কেন্দ্রের গোয়েন্দা সংস্থাদের বিভিন্ন ইনপুট দরকার এবং একেবারে সর্বোচ্চ পর্যায়ে। তুমি জানো যে আমাদের দেশে যে এসপিজি যে বলা হয়, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, সেটা প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ নিরাপত্তা, এনএসজি কমান্ডো, ঠিক তেমনি কিন্তু তদন্তকারী সংস্থা, কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা একেবারে এলিট, তারা কিন্তু ঠিক ইনপুট বার করে ফেলার চেষ্টা করবে এবং এটা তারা করে থাকে। এত বড় দেশে এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য বা সমীক্ষা আছে, তারা এ জাতীয় তদন্ত মাত্র 650 খানা করছে। 140 কোটির দেশ, হাজারে হাজারে কোটিতে মামলা হয়, কিন্তু সব মামলা কিন্তু তদন্তকারী সংস্থা অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তা কিন্তু দায়িত্ব নেয় না। যেখানে দেখে দেশের নিরাপত্তা, পারিপার্শ্বিক নিরাপত্তা অন্য জায়গা থেকে বা আমার দেশ থেকে অন্য দেশে কোনো র্যাকেট কোনো কৌশল করে কোনো ঘটনা ঘটাচ্ছে কিনা, তাহলে দুদেশের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের বাতাবরণ নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই যে স্বতঃপ্রণোদিতভাবে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেই দোষীদেরকে যেমন ধরা এবং এই দোষীদের মধ্যে কারা কারা ইনভলভ, কেন ইনভলভ, কোন লেভেলের ইনভলভমেন্ট, সেটাই কিন্তু খুঁজে বার করাই লক্ষ্য। এবং সেই কারণেই কিন্তু আদালত যতদূর জানা যাচ্ছে ভার্চুয়ালি কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। দেখো, এখন আমি তোমাকে এখানে পরিষ্কার করে বলতে চাই, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যখন স্বতঃপ্রণোদিতভাবে এখানে তদন্তের কথা ভাবছে বা ভাবনাটা আইন মোতাবেক ভাবছে এবং অনুমোদন নিয়ে তারা জেরা করার কথা শুরু করে দিয়েছেন, যেটা নয়াদিল্লিতে বসে। এই জায়গা থেকে আমরা যারা এই জাতীয় বিষয় নিয়ে বিশ্লেষণ করি বা কোনো প্রশ্নের উত্তর রাখি বা বলতে চাই, এখানে কিন্তু 100% বলা যায় যে খারগাঁও বিস্ফোরণ কাণ্ডের থেকে যে উদাহরণ আমরা দেখেছিলাম, যে কোনো বড় ক্রাইম যেখানে ক্রাইমটা হয়, ঠিক তার উল্টো দিক থেকে সেটা অনেক সময় কিন্তু পরিচালনা করার সুযোগ নেয় দুষ্কৃতীরা বা কুচক্রীরা, সেই কৌশলটা করে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই ইনভলভমেন্টটা কিন্তু একেবারেই সেই বার্তা বহন করছে এবং তারা কিন্তু মনে করছে, আমার ধারণা যে ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে গত 12ই ফেব্রুয়ারির পর থেকে তার বাস্তবতা যেদিকে যাচ্ছে, সেই জায়গা থেকে কেউ না কেউ কোনো কুচক্রী কোনো না কোনো রকমভাবে ভারত বাংলাদেশের সম্পর্ককে একটা বিভাজনের জায়গায় আবার নিয়ে যেতে চেষ্টা করছে কোনো অপকর্ম ঘটিয়ে। এবং সেই অপকর্ম যে বাংলাদেশের মাটিতে হয়েছে এবং কোনো চ্যানেল দিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছেন এবং স্বাভাবিকভাবেই ভারতে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা বিষোদ্গার পরিবেশ তৈরি হয়েছিল যে ওদেশে কেউ খুন করে এসে এখানে এসে আশ্রয় পাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু ভারত যেমন চায় না, সেটা বাস্তবতায় কিন্তু ভারত সরকার, প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রক, গোয়েন্দা বিভাগ পুরোপুরি ইনভলভ হয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সীমান্ত সমস্যা বা এই জাতীয় কোনো কাজ করে পালিয়ে গিয়ে আবার সেখানে গিয়ে বসে আর একটা কিছু করবে, এইটাকে রোধ করার জন্য কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ইনভলভমেন্ট। এবং এতে করে এটা অবশ্যই তুমি জানো যে এই অন্তর্বর্তী সময়ে বাংলাদেশের যিনি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিল খলিলুর রহমান, তিনি আমাদের দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কিন্তু দিল্লিতে এসে বৈঠকও করে গেছিলেন যে এই অশান্ত পরিবেশের সময় কোনো জায়গা থেকে কোনো অপকর্মর কোনো চক্র যাতে কার্যকরী ভূমিকা না নিতে পারে, যাতে করে দুদেশের সম্পর্কে বজায় রাখতে গিয়ে নিরাপত্তার প্রশ্নে গোল্ডেন হ্যান্ডশেকে কাজ করতে পারে, সেই জন্যেই কিন্তু তার বাস্তবায়ন কিন্তু এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই ইনভলভমেন্ট। এবং এখান থেকে এটা পরিষ্কার যে ভারত কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবে ভারত সরকার বাংলাদেশ
বাংলাদেশের সরকারের সঙ্গে কোনোভাবেই কোনো রকম জটিলতায়, কোনো শত্রুতায়, কোনো আমাদের যেন সম্পর্কে টানাপোড়েনের জায়গাটা নতুন করে না হয়। তুমি জানো যে আজকেই কলকাতার একটি খুব নামকরা কাগজ, দৈনিক সংবাদপত্র আনন্দবাজার, তারা কিন্তু একটা ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশ করছে আগামী 8 কিংবা 9 এপ্রিল বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকারের যিনি বিদেশমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের সময় যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই খলিলুর রহমান কিন্তু দিল্লিতে আসছেন। এবং গত কয়েকদিন আগেই বোধহয় দিল্লিতে আমাদের যে বাংলাদেশ হাইকমিশনের যিনি রয়েছেন রিয়াজ আহমেদ সাহেব, তার সঙ্গে কিন্তু জয়শঙ্করেরও বৈঠক হয়েছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বাস্তবতাকে যদি কোনো রকম কোনো চক্র একটা অশান্তিকর পরিবেশের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই জায়গা থেকে আমার এই মুহূর্তের বিশ্লেষণ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই স্বতঃপ্রণোদিতভাবে এই মামলায় যুক্ত হয়ে এই যে ফয়সাল করিম এবং যে আলমগীর হোসেনকে তারা দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চাইছে, এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদেশের সরকারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকের পথ চলা বলেই আমি মনে করছি। দেখো, কোনো জল্পনা কল্পনায় কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। প্রাক্তন সরকারের আমলে গণ অভ্যুত্থানের সময় 1400 লোকের মৃত্যু, অন্তর্বর্তী সরকারের সময়ও কিছু লোকের মৃত্যু, এটা জাতীয় রাষ্ট্রসংঘের রিপোর্ট তাই বলছে। কিন্তু বাংলাদেশের যে কোনো খুন খারাপই কিন্তু একটা রাজনীতির রং লাগিয়ে দেওয়া হয়। তো সেখানে যারা খুনি, তাদের যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, অবশ্যম্ভাবেই তারা কিন্তু একটা রাজনৈতিক রং লাগিয়ে দিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চাইবে। এখন এটাকে কারুর হাতে না চাপিয়ে না দিলে তাদের তো কাছে কোনো উত্তর নেই। এবং রাজনৈতিক একটি বক্তা, সে খুন হয়েছে, কেউ খুন করেছে, রাজনীতির লোকেরাই খুন করেছে, এটা তো তারা বলবেই। এবং আওয়ামী লীগ নির্বাচনে নেই, বিএনপি জামাত ছিল, বিএনপি জামাতকে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়েছে। এখন যদি বিষয়টা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, আর কাদের কৌশলে এটা হয়েছিল সেটা তো সার্থকতা হয়নি। ইলেকশন তো হয়েছে, নির্বাচন তো হয়েছে, নির্বিঘ্নেই হয়েছে, ধর্মনিরপেক্ষ দলই তো ক্ষমতায় এসছে। তাহলে কাদা এখন কার দিকে ছেটালে বাজার গরম করবে, এখন খুনিরা সেই ভাবনাই ভাবছে। অবশ্যম্ভাবে এটা ধরে নিতে হবে, এর পিছনে যেটা খুনি মানসিকতা নিয়ে খুন করেছে কেউ, এত ছোট জায়গা থেকে ভাবলে হবে না। এখানে অবশ্যই বড় মাথা, বড় কৌশল, বড় রাজনীতি, বাংলাদেশকে অশান্ত করার, নির্বাচনকে ব্যাঘাত করার প্রবণতা অবশ্যম্ভাবেই এটা লুকিয়েছিল। কেননা নির্বাচনের পদে তো আহাদি হত্যা হয়নি, নির্বাচনের আগে হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র তো বটেই, এবং রাজনৈতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা থেকে খুন হলো, অশান্ত পরিবেশ হলো, ভারত বিদ্বেষী মনোভাব তৈরি গেল, নির্বাচনে কোনো ফায়দা লোটা যেতে পারতো, নির্বাচনকে রোধ করা যেতে পারতো। কিন্তু কোনো কৌশলই কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের, সমস্ত রাজনীতিকদের যে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করা গেছে, সেই জন্যে এখন ফিরে এসে এখন আর কোনো জায়গা নেই, এখন জামাত বিএনপির নাম দেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাব। সেই নিয়ে যাওয়ার কারণটা কি, নিয়ে যাওয়ার কারণ সবটাই বললাম, কিন্তু যদি কোনো বিষয় যদি আমি কনক্লুশন টানি, দেখতে হবে এনআইএ কেন ফাইনালি ইনভলভ হলো। আবারও বলছি, এনআইএ ইনভলভ হয়েছে যে এনআইএ যদি সত্যিকারের তদন্ত শুরু করে, তাহলে কিন্তু কার মাথায় টান পড়বে, কাকে কান ধরে টানা হবে, কে জড়িত হয়ে যাবে, সেটা কিন্তু এই মুহূর্তে খুব বড় প্রশ্ন। তার কারণ এনআইএ এটাও চায় যে তার দেশের নিরাপত্তা যেমন কোনোভাবে লঙ্ঘিত না হয়, তার দেশের মাটিতে বসে কেউ অন্য দেশে কোনো কুচক্রের ঘটনায় জড়িত হয়ে কোনো অপকর্ম ঘটাবে, তরতাজা প্রাণকে খুন করবে, সেটা কিন্তু ভারত সরকার কখনোই চায় না। ভারত সরকার তার সঙ্গেই সম্পর্ক রাখতে চায় যেখানে দাঁড়িয়ে কোনোভাবে তাদের এই সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে, যাতে কারা এখানে বিঘ্নতা ঘটাতে পারে, আমার দেশে যখন পালিয়ে আসছে, ধরা পড়ছে, তার মানে আমার দেশেও কি কোন র্যাকেট দেশের শত্রুতার কাজ করছে। ভারত সরকার চায় বাংলাদেশ সরকারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকে কাজ করতে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা যখন ভারত বাংলাদেশের সম্পর্ককে বাঁচাতে গিয়ে নিরাপত্তার প্রশ্নে সব দিক থেকে তারা ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে কিন্তু অনেকের কিন্তু মাথায় হাত পড়তে পারে। তার একটাই কারণ, জাতীয় তদন্তকারী সংস্থায় ইনভলভ হলে কান টানলে কিন্তু মাথা বেরোবেই। এটা কিন্তু পরিষ্কার জেনে রাখা উচিত। যদি কেউ ভারতের মাটিতে বসে ভারতকে অশান্ত করার জন্যে এদেরকে মদত দেন,
বা ওদেশে বসে ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করার জন্য ওদেশে কোনো কুচক্র ঘটিয়ে কোনো চ্যানেল ধরে ইন্ডিয়াতে এসে বিষোদ্গার পরিবেশ তৈরি করেন, সেই সব মাথাদের কিন্তু কানে টান পড়বেই। এটা কিন্তু বলার কোনোই অপেক্ষা রাখে না। আমরা শুধু দেখতে থাকবো এনআইএর তদন্তের মুখোমুখিতে কাদের নাম উঠে আসে, কাদের নাম সংবাদপত্রে, কাদের নাম ভাইরাল হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। অকপটে এরকম কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনাদের জানান দিতে, কেন সতর্কতা সাবধানতায় কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে, আগামী সেতুকে আরও বিস্তার করবে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমাদের মন্তব্য করবেন। আপনাদের যে কোনো মন্তব্যই, ভালো এবং মন্দই, আমাদের বিশ্লেষণের প্রাসঙ্গিক বিষয় হতে পারে। যে যেখান থেকে দেখছেন সকলকে নিরন্তর শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।